আমরা আসলে লাস্ট উইকে বা লাস্ট লেকচারে কথা বলতেছিলাম নিডস অন ডিমান্ডস মার্কেটিং প্রসেস। সো আমরা যে মার্কেটিং প্রসেসটা শেষ করব, আমরা আসলে কোর্সের মধ্যে ঢুকবো মার্কেটিং ম্যানেজমেন্ট। সো বিফোর দ্যাট আমরা বলতেছিলাম মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়াটা লাগবে, যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, বাট একটা ক্লারিফিকেশন বা রিক্যাপ করার দরকার, এই জন্য আমরা একটু আগাচ্ছি আর কি। তো আমরা মার্কেটিং প্রসেস দেখাচ্ছিলাম যে মার্কেটিং প্রসেস ব্যাপারটা এমন, এখান থেকে আমরা স্টেপ 1 নিয়ে কথা বলেছিলাম, সিম্পলি আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটপ্লেস এন্ড কাস্টমার নিডস এন্ড ওয়ান্টস। সো আপনাদের ভাষাতে যেটা ছিল নিডস ওয়ান্ট এন্ড ডিমান্ডস ক্লারিফাই করে একটা एग्जांपल লিখে নিয়ে আসা। সো আজকে আমাদের কথা বলতে হলো মার্কেট অফারিংস, রাইট? স্টেপ 1 এর মার্কেট অফারিংস আমরা কথা বলবো। সো মার্কেট অফারিংস, ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ এন্ড মার্কেটস। আমার তো মনে হচ্ছে এগুলো আমরা কতদিন কথা বলেছিলাম, এবং কাজ দিছিলাম মার্কেটের কথা বলা শেষ হয়েছে। স্টেপ 1 নিয়ে কথা বলা বলতেছিলেন তিনটা, আমাদের আমাদের তাহলে আমরা স্টেপ 2 থেকে শুরু করব, রাইট? ওকে। সো আমাদের স্টেপ 2 হচ্ছে একটা মার্কেটিং কনসেপ্ট ফিক্স করা, যার উপর ভিত্তি করে মার্কেট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এগুলো নিয়ে কি কথা বলেছিলাম না? প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট। না স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে বলবো, আমরা ধরো সেকশন বি সি তে সম্ভবত এখানে কথা হয়েছে। ওকে। সো আমরা মার্কেটিং এর সংজ্ঞায় বলতেছিলাম যে মার্কেটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কাস্টমারদের নিডস জানতে হবে, সেই অনুযায়ী তাদের জন্য ভ্যালু ক্রিয়েট করতে হবে, সেই ভ্যালুটা তাদের সাথে এক্সচেঞ্জ করতে হবে, ফলশ্রুতিতে তাদের সাথে আমাদের একটা প্রফিটেবল রিলেশনশিপ তৈরি হবে। আমরা বলতেছিলাম রিলেশনশিপ প্রফিটেবল হইতে হবে, স্ট্রং হইতে হবে। সেই সম্পর্ক স্ট্রং হয় যেটা প্রফিটেবল হয়। ইভেন আমাদের ডেইলি লাইফের মানুষ টু মানুষ যে সম্পর্ক, এটাও স্ট্রং ইন লং টার্ম হয় না যদি প্রফিটেবল না হয়। সো প্রফিটেবল সম্পর্ক জরুরি, যেখানে দুইজনই ফিল করবে উইন উইন সিচুয়েশন। উইন উইন সিচুয়েশন তো বুঝি, উইন উইন সিচুয়েশন ফিল করবে, আদারওয়াইজ এই সম্পর্ক ঠিক না। সো আমরা এই কথা বলতেছিলাম স্টেপ 1 এ মার্কেটিং প্রসেসে আমরা শুরু করতেছিলাম যে মার্কেট সম্পর্কে আমাদের জানতে হবে। সো স্টেপ 2 আমরা বলতেছি যে মার্কেটিং স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে। মার্কেটিং স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে। তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা কিভাবে ফিক্স করব? এই জন্য আমরা বলতেছি যে মার্কেটিং এ কিছু কনসেপ্ট আছে যার উপর ভিত্তি করে মার্কেটিং স্ট্র্যাটেজি ফিক্স করা যায়। এই কনসেপ্টগুলো নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। সো আমরা লাস্ট উইকে যে কথাগুলো বলেছিলাম এগুলো ছিল কোর কনসেপ্ট অফ মার্কেটিং। কোর কনসেপ্ট অফ মার্কেটিং, যেটা আমরা বলছিলাম নিডস অন ডিমান্ডস, মার্কেট অফারিংস, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো মার্কেটিং কনসেপ্টস, বিভিন্ন মতবাদ নিয়ে কথা বলবো। যারা ইন্টারমিডিয়েটে কোর্সটা পড়েছেন প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং, উৎপাদন মতবাদ ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এটা একটা কোর্স ছিল আপনাদের বাংলায়, তো তাদের এই আইডিয়াগুলো জানার কথা। খবর তো মার্কেটিং কনসেপ্ট আমরা কথা বলতে চাচ্ছি। মার্কেটিং কনসেপ্ট যদি ওখানে লেখা আছে, আমি জাস্ট এখানে সংক্ষেপে লিখতেছি। সো মেইনলি মার্কেটিং কনসেপ্ট হচ্ছে পাঁচটা, আমরা প্রথম থেকে একটু ক্রম অনুযায়ী বলবো। ভেরি ফার্স্ট হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট। প্রোডাকশন কনসেপ্ট মানে হচ্ছে উৎপাদন মতবাদ। এটা হচ্ছে সবচেয়ে প্রথম কনসেপ্ট। এই কনসেপ্ট হচ্ছে বাজারে অ্যাভেলেবল ডিমান্ড আছে, আপনি পণ্যদ্রব্য উৎপাদন করে ডিস্ট্রিবিউশন করলেই পণ্য বিক্রি হয়ে যাবে। সো আমরা আবারও বলি প্রোডাকশন কনসেপ্টের বাংলা হচ্ছে উৎপাদন মতবাদ। এই কনসেপ্টের ভিত্তি হচ্ছে আপনি পণ্যদ্রব্য উৎপাদন করে বাজারে নিলেই বিক্রি হয়ে যাবে। সো কোম্পানির কাজ পণ্য উৎপাদন করা এবং ডিস্ট্রিবিউশন করা। আমরা এখানে এটা বলার ট্রাই করতেছি যে কোম্পানি হ্যাজ therefore focus on improving production and distribution efficiency. সো আপনার কাজ হচ্ছে পণ্য উৎপাদন করা এবং বাজারে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট করা বলতে যদি আমাদের মনে থাকে প্লেস, অর্থাৎ আপনার স্থান থেকে কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেওয়া, তাহলে বিক্রি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা বলতেছি এটা সবচেয়ে প্রথম মতবাদ। ইভেন এখনো কিছু পণ্য আছে যে ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সো একটু আইডিয়াটা ভালো করে বোঝেন, এর উপর ভিত্তি করে এইচডি গুলো আছে। স্যার এইটার ক্ষেত্রে যে অনেক কম খরচে পণ্যটা বানানো এরকম ব্যাপার না? না, এটা আমরা পরে আসতেছি। সো প্রোডাকশন কনসেপ্টের মূল কথা হচ্ছে বাজারে ডিমান্ড অ্যাভেলেবল, আপনার কাজ হচ্ছে পণ্য উৎপাদন করে বাজারে নিয়ে আসা বা ডিস্ট্রিবিউট করা, তাহলে পণ্য বিক্রি হয়ে যাবে। যেমন নেসেসারি গুডস, ডেইলি যে নেসেসারি গুডস গুলো ডিমান্ড সবসময় অ্যাভেলেবল, পণ্য বাজারে এসে বিক্রি হবে। যেমন বাংলাদেশে ইলেকট্রিসিটি বা পাওয়ার সেক্টর, ডিমান্ড অ্যাভেলেবল, উৎপাদন করলে বিক্রি হয়ে যাবে। ইলেকট্রিসিটির জন্য বিজ্ঞাপন দিতে হবে না যে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করতেছি, এটা না, এটা কোনো বিষয় না, এটা উৎপাদন করলে বিক্রি হয়ে যাবে। সো আমরা বলতেছি এই টাইপের পণ্য ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল প্রোডাকশন কনসেপ্ট, এবং এটা সবচেয়ে প্রাচীন মতবাদ, এটা চলতো। দেন 2 নম্বরে এসে বলতেছি প্রোডাক্ট কনসেপ্ট। এটার বাংলা হচ্ছে পণ্য মতবাদ। আমরা প্রথমটা যেটা বলতেছিলাম খেয়াল করেন, এখন যদি সবাই এরকম পণ্য উৎপাদন করে বাজারে নিয়ে আসে তাহলে অনেক পণ্য হয়ে যাবে না? কাস্টমার তখন কোনটা কিনবে? যেটা ভালো, কোয়ালিটি ভালো, যেটা পারফরম্যান্স ভালো, যেটার ফিচার ভালো, সে পণ্যটাকে কিনবে।
বাজারে অনেক স্মার্টফোন আছে, আপনি কোনটা কিনবেন? যদি এমন হয় তো বাজারে স্মার্টফোনের স্বল্পতার ডিমান্ড অনেক, তাহলে আপনি পণ্য উৎপাদন করলেন, বাজারে আসলে বিক্রি হয়ে গেল। বাট স্মার্টফোন তৈরি করতেছে মনে করেন 10টা কোম্পানি, সবাই বাজারে স্মার্টফোন দিচ্ছে, আপনি কোনটা কিনবেন? কোয়ালিটি ভালো, ফিচার ভালো, পারফরম্যান্স ভালো, সেটাই তো কিনবেন। তাহলে এখানে আমরা বলতেছি শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, এটার কোয়ালিটি, ফিচার আর পারফরম্যান্স ঠিকঠাক রাখতে হবে। অর্থাৎ পণ্যের কোয়ালিটি, পণ্যের ফিচার বা বৈশিষ্ট্য এবং প্রপার পারফরম্যান্স, কার্য সম্পাদন যেটা, এইটা ঠিকঠাক হইতে হবে, আদারওয়াইজ আপনার পণ্য বিক্রি হবে না। প্রথমে বলতেছিলাম পণ্য উৎপাদন করলে বিক্রি হয়ে যাবে, পরে এসে বলতেছি না উৎপাদন করলেই তো হবে না, অনেকেই তো পণ্য উৎপাদন করে বাজারে নিয়ে আসতেছে, তাহলে আপনারটা কেন বিক্রি হবে? তাহলে আপনারটা বিক্রি হতে হলে পণ্যের কোয়ালিটি, ফিচার, পারফরম্যান্স এগুলো ঠিকঠাক থাকতে হবে। এই জন্য প্রোডাক্টের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে, এই জন্য এই মতবাদের নামই হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট, যে পণ্যের উপর গুরুত্ব আরোপ করতেছি আমরা। 3 নম্বরে এসে বলতেছে সেলিং কনসেপ্ট। সো প্রোডাক্ট সবার মনে করেন কোয়ালিটি, ভালো কোয়ালিটি, সবার কোয়ালিটি ভালো, সবারটার ফিচার ভালো, পারফরম্যান্স ভালো, তাহলে কাস্টমার আপনারটা কেন কিনবে? আপনারটা ততক্ষণ পর্যন্ত কিনবে না যতক্ষণ না আপনি বিজ্ঞাপনতে বলতেছেন যে আপনার পণ্য এটা, এই পণ্যটা ভালো। সো আপনার পণ্য ততক্ষণ পর্যন্ত বিক্রি হবে না যতক্ষণ আপনি প্রমোশন এফোর্ট হাতে নিচ্ছেন, সেলিং করার জন্য কোনো কার্যক্রম না চালাচ্ছেন। এই যে আইডিয়া, এটাকে আমরা বলতেছি সেলিং কনসেপ্ট। দেখেন এখানে লাস্টের লাইনটা, the firm's products unless it undertakes a large scale selling and promotion effort. The idea that consumers will not buy enough of the firm's products. কোন একটা প্রতিষ্ঠানের পণ্য কাস্টমার বা কনজিউমাররা কখনোই কিনবে না নাকি যদি না ফার্ম সেলিং এফোর্ট বা প্রমোশন এফোর্ট হাতে নেয়। যদি এটা হাতে না নেয় তাহলে বিক্রি হবে। সো আমরা যদি আবারও ফর্ম করি, আমরা প্রথমে বলছিলাম পণ্য উৎপাদন করলে বিক্রি হবে, প্রোডাকশন কনসেপ্ট, মার্কেটে নিয়ে আসলে। হ্যাঁ, 2 নম্বরে আমরা বলতেছি প্রোডাক্ট কনসেপ্ট, পণ্য উৎপাদন করলেই হচ্ছে না, ভালো কোয়ালিটির পণ্য লাগবে, কারণ সবাই পণ্য উৎপাদন করতেছে। সো ভালো কোয়ালিটির পণ্য লাগবে, ফিচার ভালো লাগবে, পারফরম্যান্স লাগবে। 3 নম্বরে এসে বলতেছি না সবাই যদি ভালো কোয়ালিটির পণ্য উৎপাদন করে তাহলে আপনারটা কিনবে কেন? আপনাকে প্রমোশন করতে হবে। সো এই যে প্রমোশন করতে হবে, এই আইডিয়াকে আমরা বলতেছি সেলিং কনসেপ্ট। দেন নাম্বার 4 মার্কেটিং কনসেপ্ট। সো মার্কেটিং কনসেপ্ট, আমরা মার্কেটিং এর সংজ্ঞায় যেটা বলতেছিলাম যে মার্কেটিং এমন একটা প্রসেস যার মাধ্যমে কাস্টমারদের ওয়ান্টস, ডিমান্ড জেনে সেই অনুযায়ী তাদেরকে ভ্যালু দিতে হবে, পণ্য বা সেবা দিতে হবে, তাদেরকে স্যাটিসফাইড করতে হবে এবং এর মাধ্যমে কোম্পানি প্রফিট অর্জন করবে। সো মার্কেটিং কনসেপ্ট মূল জায়গাটা হচ্ছে কাস্টমারদের ওয়ান্ট স্যাটিসফ্যাকশন করা, টার্গেট মার্কেট যারা থাকবে আমাদের তাদের স্যাটিসফাইড করে প্রফিট অর্জন করা, এটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। সো আমরা 3 নম্বরে যেটা বলছিলাম যে কোম্পানির প্রমোশন করতে হবে। এখন কথা হচ্ছে সকল কোম্পানি যদি প্রমোশন করে তাহলে আপনারটা কেন কিনবে? শুধু প্রমোশন করলে কাজ শেষ হচ্ছে না, তাদের সাথে একটা প্রফিটেবল সম্পর্ক মেইনটেইন করতে হচ্ছে, তাদেরকে স্যাটিসফাই করতে হচ্ছে। এই আইডিয়াকে আমরা বলতেছি মার্কেটিং কনসেপ্ট। তাহলে দেখেন একটা ক্রম অনুযায়ী আসতেছে, প্রোডাকশন, দেন প্রোডাক্ট, দেন সেলিং, দেন মার্কেটিং। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট, দ্যাট ইজ সামাজিক বিপণন মতবাদ। মার্কেটিং কনসেপ্টটা হয়। আচ্ছা, মার্কেটিং কনসেপ্ট তাহলে আমরা একটু এটা বলি। সেলিং কনসেপ্ট যদি আমরা বুঝতে পারি, আমরা সেলিং কনসেপ্টে বলতেছিলাম এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে ফ্যাক্টরি। সেলিং কনসেপ্টে প্রথম পণ্য উৎপাদন করে ফ্যাক্টরিতে, দেন এক্সিস্টিং প্রোডাক্ট অর্থাৎ বর্তমানে যে পণ্য চলতেছে, যে পণ্যটা কোম্পানির আছে সেটা সে প্রোডাকশন করে। মিন সেলিং এন্ড প্রমোটিং, কিভাবে বিক্রি করা ট্রাই করে, সেল এবং প্রমোটিং, প্রসারের মাধ্যমে। প্রফিটস থ্রু সেলস বলুন, সেল যত বাড়ে প্রফিট তত বাড়ে, এর মাধ্যমে এই প্রসেসটা শেষ হয়। সো স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট লেখা আছে। মার্কেটিং কনসেপ্ট আমরা উল্টো করে বলতেছি, এটা শুরু হবে মার্কেট থেকে, অর্থাৎ কাস্টমারদের ওয়ান্টস নিড সম্পর্কে জানতে হবে, মার্কেট থেকে কার্যক্রম শুরু। দিন আমরা বলতেছি কাস্টমার নিডস আমাদের ফোকাস, যে কাস্টমারদের কি প্রয়োজন সেটা ফোকাস করতে হবে। ইন্টিগ্রেটেড মার্কেটিং, সমন্বিত বিপণন, এই আইডিয়াটা আমরা সামনে বলবো, কমপ্লিট বা কম্প্রিহেনসিভ বিপণন করতে হবে। ফাইনালি প্রফিটস থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই আইডিয়াটা একটু মনে রাখতে হবে। এটা প্রফিটস থ্রু সেলস বলুন, আর এটা প্রফিটস থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কাস্টমারদের সন্তুষ্টির মাধ্যমে প্রফিট অর্জন নিশ্চিত করতে হবে। এটাকে আমরা বলছি মার্কেটিং, আমরা সংজ্ঞায় যেটা বলতেছিলাম। সো আমি আবার যদি কোনটা এমনটা বলি, প্রথমে আমরা বলতেছি পণ্য উৎপাদন করে বিক্রি হয়ে যাবে, দিনের বলতেছি না বিক্রি উৎপাদন করলেই হবে না, ভালো কোয়ালিটি লাগবে। 3 নম্বর বলতেছি সবার ভালো কোয়ালিটি হলে আপনারটা কিনবে কেন, প্রমোশন লাগবে। 4 নম্বর বলতেছি সবাই প্রমোশন করলে আপনারটা কেন কিনবে, আপনার সাথে একটা সম্পর্ক মেইনটেইন করতে হবে উইথ কাস্টমার স্যাটিসফ্যাকশন। দ্য লাস্ট ওয়ান ইজ সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট, সামাজিক বিপণন মতবাদ। এটার আইডিয়াটি হচ্ছে আপনি ব্যবসা করবেন ইটস ওকে, বাট এমন ব্যবসা করা যাবে না যে সোসাইটির জন্য ক্ষতিকর। সো আপনি বিপণন করবেন, বাট এমন বিপণন করা যাবে যেটা সমাজের জন্য ক্ষতিকর। সেখানে একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি,
তাসনভা পিঙ্কি আমাকে বলো কি স্যার আগে স্যার সেটা আমাকে বললেই তো আমি যাবো আগে স্লাইড কি The selling concept. ওকে স্লাইডটা আমি অ্যাজলি দিয়ে দিব দেখছো আপনার ইয়ারিতে পেয়ে যাবেন খুব বেশি লিখতে হবে না আপনার কোনো ওয়ার্ডিং যদি মনে লেখা দাও তাহলে এখানে কি লেখা সেটা তোলা দরকার আপনি বোঝার জন্য কিছু লিখতে হবে লেখা সো সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট বলতেছি যে সকল কোম্পানি তো কাস্টমারদের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ মেইনটেইন করে প্রফিট অর্জন করবে ওয়ান স্যাটিসফাইড করবে তাহলে আপনার কোম্পানি লং টার্মে কিভাবে টিকে থাকবে সো আপনাকে যেটা করতে হবে এমন ভাবে বিপণন করতে হবে যেটা ট্রায়াঙ্গেল ফুলফিল করে দ্য ভেরি ফার্স্ট টাইম কাস্টমারদের বা কনজিউমারদের ওয়ান স্যাটিসফ্যাকশন করতে হবে সেকেন্ড নাম্বার হচ্ছে কোম্পানির প্রফিট নিশ্চিত করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি হিউম্যান ওয়েলফেয়ার নিশ্চিত করতে হবে সমাজের ক্ষতি করা যাবে না এই আইডিয়াকে আমরা বলতেছি সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট সো একটু কোনটা চিন্তা করেন আমরা বলতেছিলাম প্রোডাকশন কনসেপ্ট এবং লাস্টে এসে বলতেছি সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট একটার পরে একটা লিংকেজটা ধরতে পারেন কিনা একটু ট্রাই করেন আমরা বলতেছি প্রোডাকশন কনসেপ্ট সেখান থেকে প্রোডাক্টের কোয়ালিটি লাগবে প্রোডাক্ট কনসেপ্ট সেখান থেকে প্রমোশন লাগবে সেলিং কনসেপ্ট প্রমোশনের পর আবার রিলেশনশিপ মেইনটেইন করতে হবে মার্কেটিং কনসেপ্ট দেন সমাজের ক্ষতি করা যাবে না Social marketing concept. সো পাঁচটা কিন্তু ধারাবাহিকভাবে আসতেছে ঠিক আছে ওকে এর বাইরে আরেকটা আইডিয়া আছে জাস্ট একটু দেখে রাখতেছি এটা হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট মেইনলি চারটা সমন্বিত রূপ এটাকে আমরা যে কনসেপ্টগুলো বললাম সবগুলো একত্রিত করলে যেটা হয় এটা হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট এটা দেখতে এমনটা হলিস্টিক মার্কেটিং এ মেইনলি চারটি এলিমেন্ট আছে ইন্টারনাল ইন্টিগ্রেটেড সোশ্যাল রেসপন্সিবল এন্ড রিলেশনশিপ মার্কেটিং জাস্ট একটু আইডিয়া বলে রাখি এটা খুব ইম্পর্টেন্ট না বাট একটু জেনে রাখেন এরকম একটা কনসেপ্ট আছে ইন্টারনাল মার্কেটিং মানে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান তার অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে না তাদের সাথে একটা রিলেশনশিপ মেইনটেইন করে চলতে হয় মার্কেটিং করতে হয় ইন্টারনাল যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট সিনিয়র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আদার ডিপার্টমেন্ট এদের সাথে একটা লিয়াইজন মেইনটেইন করতে অ্যালাইনমেন্ট লাগে এটাকে আমরা বলছি ইন্টারনাল মার্কেটিং দুই নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কেটিং একটা প্রতিষ্ঠান তার নিজস্ব অন্য ডিপার্টমেন্ট এবং বাইরের অনেক ডিপার্টমেন্টের সাথে জড়িত যার ফলশ্রুতিতে মার্কেটিংটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত হয় এই আইডিয়াটা আমরা সামনে ডিটেইলসে বলবো সো এটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড মার্কেটিং সোশ্যালি রেসপন্সিবল মার্কেটিং যেটা আমরা একটু আগে বললাম সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট এই আইডিয়া হচ্ছে এটা সোশ্যালি রেসপন্সিবল আর দ্য লাস্ট ওয়ান ইজ রিলেশনশিপ মার্কেটিং আমরা প্রথমে বলছিলাম মনে হয় স্টেপ 1 এ রিলেশনশিপের কথা সিআরএম পিআরএম ওই আইডিয়া হচ্ছে এটা সো এই চারটি এলিমেন্ট মিলে হয় হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট এটা ওই পাঁচটার বাইরে কিন্তু ওই পাঁচটা আমরা ক্রম অনুযায়ী বলার ট্রাই করলাম কিন্তু কোনটা পরে কিভাবে কোনটা আসছে এর বাইরে একটা আছে এটা হচ্ছে হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট ঠিক আছে ওকে go for next then step number 3 mainly আমরা বলতেছি মার্কেটিং প্রোগ্রাম ডিজাইন করা সো মার্কেটিং প্রোগ্রাম ডিজাইন করা হচ্ছে 4P ডিজাইন করা সো এখানে দেখেন আছে 4P ইকুয়াল টু মার্কেটিং অফ 4P প্রোডাক্ট প্রাইস প্লেস আমরা সবাই জানি কোনো সন্দেহ নাই রাইট সবাই আমরা জানি বাট একটু বাসার কাজ এখনই লিখে রাখেন পরে ভুলে যাবেন বাসার কাজটা হচ্ছে 4P ইকুয়াল টু 4C ইকুয়াল টু 4A এটা একটা সফট কাটবেন কেটে এগুলো লিখে নিয়ে আসবেন সি গুলো কি আর এ গুলো কি গুগলে করলে পেয়ে যাবেন বই খুঁজলেও পেয়ে যাবেন ঠিক আছে 4P ইকুয়াল টু 4C আর 4A তারপরে প্রোডাক্ট প্রাইস প্লেস এরকম সি দিয়ে এরকম চারটা আছে এ দিয়ে এরকম চারটা আছে সো এটা বাসার আগামী দিন লিখে নিয়ে আসবেন খুবই সিম্পল গুগলে করবেন লিখে নিয়ে আসবেন বা বই খুঁজে লিখে নিয়ে আসবেন রিসার্চ করে লিখে নিয়ে আসবেন হ্যাঁ শুধু সার্চ করে লিখে নিয়ে আসবেন তাহলে আর কিছু না একটা ঘর কাটবেন এরকম কলাম আর রো দিয়ে বুঝছেন পি গুলো লিখবেন সি গুলো লিখবেন এগুলো লিখবেন ভেরি সিম্পল ঠিক আছে হ্যাঁ 4P ইকুয়াল টু 4C ইকুয়াল টু 4A 4P বলতে কি বোঝায়? প্রোডাক্ট প্রাইস প্রমোশন এগুলো। আচ্ছা আমাকে জিজ্ঞাসা করতে দেন না ওনাকে আপনার বোঝান দরকার নেই পরে বোঝান আমি চলে গেলাম হ্যাঁ পিয়া বলো কি বোঝান এগুলো জিজ্ঞাসা করুন যে আসলে জিনিসটা কি মানে বুঝতেছি আচ্ছা আমরা এখানে দেখেন বলতেছি মার্কেটিং প্রোগ্রাম ডিজাইন করা অর্থাৎ 4P ডিজাইন করতে হবে তাহলে প্রোডাক্ট প্রাইস প্লেস এন্ড প্রমোশন অ্যাজ এ মার্কেটার আপনার কাছে যেটা প্রোডাক্ট আমাদের কাছে যেটা প্রোডাক্ট কাস্টমারের কাছে এটা একটা সলিউশন কোন একটা প্রবলেমের সলিউশন আপনি ক্ষুধার্ত আপনার খাবার লাগবে আমরা বলতেছিলাম নেচার্স না আপনার কাছে প্রোডাক্ট অ্যাজ এ মার্কেটার যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে অনেক প্রোডাক্ট আছে যেটাতে ক্ষুধা নিবারণ করা যায় কাস্টমার একটা প্রবলেম ফেস করতেছে সে ক্ষুধার্ত তার একটা সমাধান লাগবে সে আপনার কাছ থেকে সেই খাবারটা কিনলো তাহলে আপনার কাছে প্রোডাক্ট কাস্টমার কাছে কোনো একটা সমস্যার সমাধান সো প্রথম কি প্রোডাক্ট ইকুয়াল টু কাস্টমার সলিউশন সো সিধারা হইলো কিনা দুই নম্বর হচ্ছে প্রাইস রাইট প্রাইস মানে আপনার কাছে মূল্য আপনি প্রাইসিং করতেছেন একটা পণ্য অ্যাজ এ মার্কেটার আপনি বিক্রি করবেন বলে কাস্টমারের জন্য এটা কি কস্ট তার জন্য একটা ব্যয় তাই না তাহলে কাস্টমার কস্ট তাহলে
দ্বিতীয় সি হইল, এরকম সি গুলো আছে পরপর। সো আপনারা একটু গুগলিং করবেন 4p = 4c = 4 পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে না পারলে আমাদের বলবো, বাট একটু লিখে নিয়ে আসবেন, এটা হচ্ছে কাজ। সো মার্কেটিং প্রোগ্রাম আইডিয়াটা বুঝছি কিনা, যে মার্কেটিং প্রোগ্রাম আসলে কি করতে হবে, আমাদের 4p ডিজাইন করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। স্টেপ নাম্বার 4, এখানে আমরা বলতেছি প্রফিটেবল রিলেশনশিপ মেইনটেইন করার কথা, যে বারবার আমরা বলতেছি। এখানে মূলত 3টা বিষয় আছে, একটা আছে সিআরএম, একটা আছে পিআরএম, আর একটা আছে চেঞ্জিং নেচার অফ রিলেশনশিপ। সিআরএম এর ফুল মিনিংটা এখানে আমরা বলতেছি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমরা বলতেছি না কাস্টমারদের সাথে লং টার্ম রিলেশনশিপ মেইনটেইন করতে হবে, যেটাকে বলে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কাস্টমারদের সাথে এটা। আর একটা আছে পিআরএম, এর বাংলা এর ফুল মিনিং হচ্ছে পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এর বাংলাটা হচ্ছে আমি ছাড়া অন্যান্য অনেক পার্টনার আছে ভ্যালু ক্রিয়েট করার জন্য। যেমন আমার নিজস্ব প্রতিষ্ঠানে মার্কেটিং ডিপার্টমেন্ট আর অন্য ডিপার্টমেন্ট আছে না আমার সাথে জড়িত, মার্কেটিং ডিপার্টমেন্ট ছাড়া প্রোডাকশন ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং একটা বাজেট করবেন, টাকা লাগবে না, তাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে। এর বাইরে অন্য কোম্পানির অন্য প্রতিষ্ঠান আছে, যেমন মনে করেন আমি একটা বিজ্ঞাপন দিব, অ্যাড এজেন্সি লাগবে না, তাহলে একটা অ্যাড এজেন্সির সাথে সম্পর্ক আছে, এদেরকে বলা হচ্ছে পার্টনার। তাদের সাথে একটা রিলেশনশিপ মেইনটেইন করতে হয়, যেটাকে বলতেছি আমরা পিআরএম, পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো আইডিয়া দুটো বুঝলাম কিনা, সিআরএম আর পিআরএম কি? সিআরএম মানে কাস্টমারদের সাথে, পি তে পার্টনারদের সাথে। পার্টনার কারা? প্রতিষ্ঠানের অন্য ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অন্য প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টগুলো, প্রতিষ্ঠানের বাইরে যারা, যেমন অ্যাড এজেন্সি। ঠিক আছে, সাপ্লায়ারও স্যার, আবার সাপ্লায়ার অবশ্যই। আইডিয়াটা বুঝছি। দেন আরেকটা আমরা বলছি চেঞ্জিং নেচার অফ কাস্টমার রিলেশনশিপ। কাস্টমারদের রিলেশনশিপ যে সম্পর্কটা, এটা নেচার চেঞ্জ হচ্ছে। আগে মানুষ মনে করতো তার সাথে সম্পর্ক করতে হলে সরাসরি যে দেখা করতে হবে বা সিটি দিতে হবে, তার সাথে সম্পর্ক দিতে হবে, হতো না। বাট এখন চেঞ্জ হয়েছে না নেচার, কেউ কারো দেখেনি ব্রাজিলের তরুণী চলে আসছে বাংলাদেশের কৃষকগঞ্জ, সেই যে টেকনোলজিক্যাল কারণে নেচার চেঞ্জ হচ্ছে না, আমরা এই জায়গাটা বলতেছি, ব্যবসায়ী তো ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা যে বলতেছিলাম যে আপনার ফোনে মেসেজ আসে হ্যাপি বার্থডে, এই যে নেচার, ওরা বার্থডে উইশ করবে একটা কোম্পানি, এটা আইডিয়া ছিল মানুষের মাথায় ছিল, এরকম কোনো হয় বার্থডে উইশ করে কাছের লোকজন, ফ্যামিলি ফ্রেন্ডস লাগে, একটা কোম্পানি আপনাকে উইশ করতেছে। সো এই যে নেচারটা চেঞ্জ হচ্ছে টেকনোলজির কারণে, এটা আমরা এখানে ইন্ডিকেট করতেছি যে চেঞ্জিং নেচার অফ রিলেশনশিপ, কাস্টমারদের সাথে রিলেশনশিপের নেচারটা দিনে দিনে চেঞ্জ হচ্ছে, জায়গাটা হচ্ছে সেটা। Then step number 5, and the last one is capture value from customers in return. কোম্পানি যেটা উদ্দেশ্য প্রফিট অর্জন করা, অর্থাৎ কোম্পানি আপনার সাথে ভ্যালু অর্জন করতে চায়। আমরা যে কোম্পানি যে কাস্টমারদেরকে ভ্যালু দিতে চাই প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে, কোম্পানি নিজেও ভ্যালু অর্জন করতে চায় প্রফিট অর্জনের মাধ্যমে, রাইট? সেই ভ্যালু অর্জন করার জন্য সে মূলত যেটা করে সেটা হচ্ছে ক্রিয়েটিং কাস্টমার লয়ালটি এন্ড রিটেনশন, গ্রোয়িং শেয়ার অফ কাস্টমার্স অ্যাজ ওয়েল অ্যাজ বিল্ডিং কাস্টমার ইকুইটি। সেখানে আমরা গ্রুপলি আইডিয়াটা বলি, আলাদা আলাদা করে হয়তো পরে বলবো ডিটেইলসে। গ্রুপলি আইডিয়া হচ্ছে কাস্টমারদের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ মেইনটেইন করার মাধ্যমে তাদের সাথে প্রফিট অর্জন করতে হবে। সো এর জন্য লয়াল কাস্টমার তৈরি করতে হয়। লয়াল কাস্টমার ব্যাপারটা কেমন? কোন একটা কাস্টমারের সাথে কোম্পানি বা মার্কেটারের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল রিলেশনশিপ। যেমন মনে করেন আপনি যে দোকানদারের কাছ থেকে নিয়মিত খরিদ করেন, মানে কেনাকাটা করেন, ফর এক্সাম্পল মুদিখানার দোকানদার, আপনারা হয়তো অনেকেই করেন, আপনার বাবা করে। সো মুদিখানার দোকানদার যদি আপনার পরিচিত দোকানদার হয়, আপনি যদি নিয়মিত ওখানে কেনেন, মনে করেন আপনি একসময় গেছেন বিকালে, ওখানে 3-4 জন কাস্টমার আছে, আপনারটা কিন্তু দিবে না, আপনাকে ওয়েট করাবে, বাকিগুলো দিবে, ওরা যদি নতুন হয়। সবাই যখন চলে যাবে আপনি বলবেন ভাই বসেন, চা খাবেন, কি চা দিব বলেন। এই যে আপনাকে সেইভাবে ট্রিট করলো, এটাকে আমরা বলতেছি লয়াল কাস্টমার, কারণ সে জানে আপনি চলে যাবেন না, আপনি ওয়েট করে পরে নেবেন। কিন্তু ওদেরকে যদি না দিয়ে কাস্টমারগুলো চলে যাবে, ওয়েট করবে না, এই যে করে, এই জায়গাটাকে আমরা বলি লয়াল কাস্টমার। ঠিক আছে? রিটেনশন মানে হচ্ছে ধরে রাখা, যেটা আমরা একত্রিতভাবে বললাম, ধরে রাখা, কাস্টমার ধরে রাখা। গবেষণা বলে কোন একটা নতুন কাস্টমার অর্জন করতে যা খরচ হয় তার চেয়ে 5 গুণ কম খরচ হয় কাস্টমার ধরে রাখতে। উল্টা করে যদি বলি, কোন একটা কাস্টমার ধরে রাখতে যে খরচ হয় তার চেয়ে 5 গুণ বেশি খরচ হয় নতুন কাস্টমার ধরে নিয়ে আসতে, অ্যাকোয়ার করতে হয়। যদি একটা কাস্টমার ধরে রাখার জন্য কোন একটা খরচ হয় 5 টাকা, তাহলে নতুন একটা কাস্টমার অর্জন করার জন্য তার খরচ হবে 25 টাকা। তাহলে প্রত্যেকটা কোম্পানি চায় এক্সিস্টিং কাস্টমার যারা আছে এদেরকে ধরে রাখার জন্য, এটাকে আমরা বলতেছি রিটেনশন। পরে আমরা যেটা বলতেছি গ্রোয়িং শেয়ার অফ কাস্টমার্স, এটা মেইনলি মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম, যে কোনো একটা মার্কেটে টোটাল মার্কেট শেয়ার কত? যে কোনো মার্কেটে টোটাল মার্কেট শেয়ার 100%।
এটা তো আমরা আগে মনে হয় বলছিলাম যে কোনো একটা ইন্ডাস্ট্রি যে কোনো একটা মার্কেটের টোটাল মার্কেট শেয়ার 100%, রাইট? সে 100% মনে করেন আপনার কাস্টমার আছে মনে করেন এখানে মনে করেন টোটাল 200 কাস্টমার, আপনার আছে 100, তাহলে আপনার টোটাল মার্কেট শেয়ার কত? 50%। ভেরি সিম্পল। এখন মার্কেট গ্রোইং করতে হবে অর্থাৎ মার্কেট শেয়ার বাড়াইতে হবে। এটা দুইটা ওয়ে আছে, এর বাইরে কোনো ওয়ে নেই। এক নাম্বার ওয়ে হচ্ছে অ্যাগ্রেসিভ মার্কেটিং করে অন্যের কাস্টমার ভাগায় নিয়ে আসা। আবারও বলি, যদি আপনি মার্কেট শেয়ার বাড়াইতে চান অর্থাৎ আপনার কাস্টমার সংখ্যা বাড়াবেন, আপনি যদি এখন আপনার 100টা আছে, যদি এখন 150টা হয়ে যায়, আপনার 75% হয়ে যাবে না মার্কেটের, তাহলে এই যে 50টা কাস্টমার কিভাবে হবে? সো কাস্টমার বাড়ানোর দুইটা ওয়ে, একটা হচ্ছে অন্যের কাস্টমার ভাগায় নিয়ে আসা বোঝেন তো? জি স্যার। মানুষ বউ ভাগে নিয়ে যায় না আপনি? বউ ভাগানো তো বোঝেন, অন্যের কাস্টমার ভাগানো মানে অন্য যারা করতে তাদেরকে আপনার নিয়ে আসবেন। মানে বিরিয়ানির দোকানদার দুই জায়গায় লাগছে, কিন্তু একজনের করছে কমায় বলতেছে আমার একটা দোকানে কম আসবে, আপনারা সেম কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন, টেস্ট পাবেন। সো অন্যের কাস্টমার ভাগে নিয়ে আসা। আরেকটা ওয়ে আছে নতুন যারা কাস্টমার হচ্ছে, ইউজার হচ্ছে, তাদেরকে নিজের করে নেওয়া। এই দুইটা ওয়ে বাইরে আর কোনো ওয়ে নেই। সো আপনি যদি মার্কেট শেয়ার বাড়াইতে চান তাহলে এই দুইটা ওয়ে যে কোনো একটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন আপনারা যদি মনে করেন বা মনে করতে পারেন বাংলাদেশের সব ডেইজ কোমরপনীয় মার্কেট আছে, যেটা এই কোমরপনীয় মার্কেট টোটাল মার্কেট শেয়ার 100%, এর মাত্র 5% ছিল মোজো, আকিজের মোজো ছিল মাত্র 5%। প্যালেস্টাইন ইস্যুতে এসে সাপোর্ট দিয়ে এই পার্সেন্টেজ এখন 36% মার্কেট শেয়ার তারা ইনক্রিজ করছেন অনেক। প্রত্যেকটা কোম্পানি চাই গ্রোয়িং দ্য মার্কেট শেয়ার, এই মার্কেট শেয়ার বাড়ানোর জন্য যে কোনোভাবেই হোক, অ্যাগ্রেসিভ মার্কেটিং করে হোক, রেগুলার মার্কেটিং করে হোক, যে কোনোভাবে মার্কেট শেয়ার বাড়াতে হবে। মার্কেট শেয়ার না বাড়ালে সেলস বাড়বে না, সেলস না বাড়লে প্রফিট বাড়বে না। সো কোম্পানিদের সাথে প্রফিটের জন্য ম্যাক্সিমাইজ করা, রাইট? এই জন্য মার্কেট শেয়ার বাড়ানোর জন্য প্রতিনিয়ত সে কাজ করে। বুঝছি আইডিয়াটা? ওকে।